আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এ 2021 সালে আসা একটা প্রশ্নের ম্যাথ অংশটুকু সমাধান করব। চলুন শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনে বলছে এ ব্যাটার স্কোরড 87 রানস ইন 17 ইনিংস হুইচ ইনক্রিজড হার ক্যারিয়ার এভারেজ বাই 3 রানস। হোয়াট ইজ হার এভারেজ রানস আফটার 17 ইনিংস। অর্থাৎ আমাদের এখানে বলছে যে একজন ব্যাটার তার 17তম ইনিংসে যে 87 রান করছে এবং সেই 87 রান করার ফলে তার এভারেজ হচ্ছে 3 রান বেড়ে গেছে। তাহলে সেই 17তম ইনিংসের পরে তার এভারেজ কত হয়েছে? অর্থাৎ 16তম ইনিংসে তার যে এভারেজ ছিল সেই এভারেজ থেকে আরো 3 বেড়ে গেছে কখন? এই 87 রান করার কারণে। তাহলে আমরা ধরে নিই আমাদের যেহেতু বলছে যে 17তম ইনিংসে 17তম ইনিংস শেষে তার এভারেজ কত হয়েছে সে জিনিসটা যেহেতু আমাদের কাছে জানতে চাইছে, তাহলে আমরা ধরে নিব যে 17th ইনিংসে তার এভারেজ হচ্ছে এক্স, অর্থাৎ 17 ইনিংস শেষে তার এভারেজ হচ্ছে এক্স। তাহলে 16th ইনিংস অর্থাৎ 16তম ইনিংসে তার এভারেজ কত ছিল? এক্স মাইনাস 3। যেহেতু 16তম ইনিংসের পরে 87 রান করার কারণে 3 বেড়ে গেছে। আচ্ছা, এটা যদি হয় আমাদের এই দুইটা 17 এবং 16তম এভারেজ, তাহলে আমরা বলতে পারি যে 16 ইন্টু এক্স মাইনাস 3। এটা কি? এটা হচ্ছে 16তম ইনিংস পর্যন্ত মোট রান। অর্থাৎ 16টা ইনিংস খেলছে আর গড় হচ্ছে x-3, দুইটার গুণফল করলে 16তম ইনিংস পর্যন্ত মোট রান। এরপরে এটার সাথে যদি আমরা 87 যোগ করি, এটা হচ্ছে 17তম ইনিংসের রান। এটা যোগ করলে টোটাল কত হয়? টোটাল হচ্ছে 70 ইন্টু এক্স, অর্থাৎ 17তম ইনিংস পর টোটাল রান হচ্ছে 17 ইন্টু এক্স, কারণ 17 হচ্ছে 17টা ইনিংস আর হচ্ছে এক্স হচ্ছে অ্যাভারেজ। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো এক্স এর মান 16x মাইনাস 348 প্লাস হচ্ছে 87 ইকুয়াল হচ্ছে 17x। বা আমি যদি 16x কে ওই পাশে নিই তাহলে 17x মাইনাস 16x আলটিমেটলি x থাকে, আর এখানে ক্যালকুলেশন করলে কত থাকে? 48 আর 87 এর ডিফারেন্স কত? এখানে হচ্ছে 2 দিলে হচ্ছে 50, 50 চাইতে বেশি হচ্ছে 37, 37 আর 2 হচ্ছে 39। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের কোশ্চেনে আমরা যাই। এখানে বলছে আমাদের এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি আর্নিং সিম্পল ইন্টারেস্ট বিকামস 7/5 অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট ইন 4 ইয়ার্স। হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট। অর্থাৎ আমাদের একটা বলছে এখানে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মানি সরল মুনাফায় 4 বছরে যে টোটাল সুদে আসলে মিলে 7/5 হয়ে যায়, ইনিশিয়াল টাকা 7/5, তাহলে ইন্টারেস্ট রেটটা কত ছিল এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে আমাদের এখানে এই জিনিসটা জাস্ট বুঝতে পারলেই হবে যে 7/5 মানেটা কি। 7/5 হচ্ছে 7/5, অর্থাৎ আপনি যদি এটাকে এক কথায় বুঝতে চান তাহলে হচ্ছে আপনাকে এভাবে বুঝতে হবে 7 ইন্টু 1/5। 1/5 মানে যদি 1/5কে আমি পার্সেন্টেজ হিসাব করি তাহলে সেটা হবে অলওয়েজ কত? 20%। এই জিনিসগুলো একটু কারো যদি কনফিউশন থাকে একটু জেনে রাখেন যে 1/4 হচ্ছে 25%, 1/5 20%, 1/3 33.33%। এগুলো হচ্ছে, এইটুকু যদি আমরা জেনে যাই তাহলে আমরা ডিরেক্টলি ম্যাথগুলা খুব ইজিলি সলভ করতে পারবো। এখন 7/5 মানে হচ্ছে 1/5 যেহেতু 20%, 7 ইন্টু 20% মানে হচ্ছে 140%। তার মানে আমি যদি পার্সেন্টেজের দিক থেকে চিন্তা করি, 4 বছরের মধ্যে ইনিশিয়াল টাকার 140% হয়ে গেছে। তার মানে শুরুতে যদি 100 টাকা থাকে পরবর্তীতে 4 বছর পর 140 টাকা হয়ে গেছে। তার মানে আমাদের ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট আসছে 40%। এই ইন্টারেস্ট 40% কত দিনে আসছে? 4 ইয়ার্সে। আর এখানে যেহেতু বলছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, সরল মুনাফা, তার মানে হচ্ছে প্রত্যেকটা বছরই সেম অ্যামাউন্টের ইন্টারেস্ট আসছে। তাহলে 4 বছরে যদি 40% আসে, প্রত্যেক বছর কত? 10% করে ছিল। এটাই হচ্ছে আমাদেরকে জানতে চাইছে ইন্টারেস্ট রেট, অর্থাৎ প্রতি বছরে ইন্টারেস্ট কত ছিল। অর্থাৎ আমাদের এই জিনিসটা, এই অংশটুকু যদি ভালোভাবে আমরা বুঝি, যেমন যদি কখনো আমাদের বলে 3/4, তাহলে আমাদের যাতে বুঝে নিতে হবে 3/4 যদি আমি পার্সেন্টেজে নিই তাহলে 75%, কারণ 1/4 মানে হচ্ছে 25%, তাহলে 3 গুণ হচ্ছে 75%। এভাবে যদি আমাদের 5/4 বলতো তাহলে সেটা কত হতো? 5/4 হলে 125% হতো। এরপরের প্রশ্নে যদি আমরা যাই, এখানে আমাদের বলছে ABCD is a rectangle. If its length is decreased by 5 meter and the width is increased by 3 meter, the area decreases by 9 square meter. If its length is increased by 3 meter, the width is increased by 2 meter, the area is increases 67 square meter.
হোয়াট ইজ দ্য ওয়াইড অফ ABCD। তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে, ধরি লেন্থ হচ্ছে x মিটার আর ওয়াইড হচ্ছে y মিটার। যদি এটা হয় তাহলে আমাদের তাদের কি বলে যে এরিয়া কত হবে, এরিয়া হবে xy মিটার, xy স্কয়ার মিটার। এখন এখানে বলছে যদি লেন্থ 5 মিটার ডিক্রিজ করে, অর্থাৎ লেন্থ x থেকে ডিক্রিজ করে হচ্ছে x-5 হয়ে যায়, এবং হচ্ছে ওয়াইড 3 মিটার ইনক্রিজ করে, অর্থাৎ y থেকে হচ্ছে y+3 হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে দ্য এরিয়া ডিক্রিজেস বাই 9 স্কয়ার মিটার, অর্থাৎ দ্য এরিয়া যে xy ছিল xy থেকে কমে xy-9 হয়ে যায়। অর্থাৎ এই দুইটাতে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, এরিয়া হচ্ছে xy হওয়ার কথা, বাট এখানে 5 মিটার কমা এবং 3 মিটার বাড়ার কারণে আলটিমেটলি দেখা গেল যে ক্ষেত্রফলটা হচ্ছে 9 মিটার কমে গেছে। আবার আরেকটি স্টেটমেন্ট আমাদের বলছে যদি লেন্থ 3 মিটার বেড়ে যায় এবং হচ্ছে যে ওয়াইড 2 মিটার বাড়ে, লেন্থ হচ্ছে x থেকে বেড়ে x+3 হয়ে গেল, ওয়াইড হলো y থেকে বেড়ে y+2 হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষেত্রফল 67 স্কয়ার মিটার বেড়ে যায়। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি এটা ইকুয়াল হচ্ছে xy প্লাস 67। এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে হচ্ছে আমাদের একটু প্রসিড করতে হবে। এখান থেকে আমি বলতে পারি যে এটা গুণ করলে xy প্লাস 3x মাইনাস 5y মাইনাস 15 ইকুয়াল হচ্ছে xy মাইনাস 9, বা উভয় পাশ থেকে যদি xy চলে যায় তাহলে 3x মাইনাস 5y ইকুয়াল হচ্ছে কত, 9। আবার আমি ওই পাশে যদি প্রসিড করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, সরি এখানে একটা জিনিস দেখতে হবে, -15 যদি আমার ওই পাশে যায়, -15 যদি আমার ওই পাশে যায় তাহলে যেটা থাকে সেটা হচ্ছে -15, সরি এখানে হচ্ছে +15 হবে, আর -9 আলটিমেটলি হবে কত, +6। আচ্ছা এ পাশে যদি আমরা দেখি সেটা হচ্ছে xy প্লাস 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল হচ্ছে xy প্লাস 67, বা দুই দিক থেকে যদি আমরা xy বাদ দিয়ে দিই তাহলে আলটিমেটলি পাবো আমরা 2x প্লাস 3y সমান হচ্ছে 61। 6 এ পাশে গেলে 61 হয়ে যাবে। এখন আমরা এই যে দুইটা ইকুয়েশন পাইছি এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করলে x এবং y দুইটার ভ্যালুই বের করতে পারি, বাট আমাদের কাছে যেহেতু ওয়াইড অর্থাৎ y এর ভ্যালুটাই আমাদের কাছে জানতে চাইছে, দ্যাটস ওয়াই আমরা এই দুইটা ইকুয়েশন থেকে x কে অমিট করে দিব, তাহলে ইজিলি আমরা কি পেয়ে যাব, y এর মান পেয়ে যাব। তো চলেন বাকি কাজটা আমরা এভাবেই করে ফেলি। তাহলে আমাদের ইকুয়েশন দুইটা কি ছিল, একটা ছিল হচ্ছে 3x মাইনাস 5y ইকুয়াল হচ্ছে 6, আর একটা ইকুয়েশন ছিল 2x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 61। এই দুইটা ইকুয়েশন নিয়ে হচ্ছে আমাদের বাকি কাজ। এখন এখানে আমরা কি করব, যেহেতু আমি x কে বাদ দিতে চাচ্ছি, তাই হচ্ছে এই 1 নং ইকুয়েশনকে আমি কি করব, 2 দ্বারা গুণ করব, আর 2 নং ইকুয়েশনকে আমি 3 দ্বারা গুণ করব, দেন হচ্ছে 2 থেকে 1 বিয়োগ দিয়ে দিব। 1 থেকে 2 বিয়োগ দিলে হবে, যেহেতু এটা বড় সংখ্যা তাই আমরা এখান থেকে এটা বিয়োগ দিতে চাচ্ছি। এখন এই কাজটা করলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াবে, এই 3 দ্বারা গুণ করার কারণে 6x হয়ে যাবে, 2 দ্বারা গুণ করার কারণে 6x হয়ে যাবে, তখন এই দুইটা কাটাকাটি করলে x এর ফাংশন পুরোপুরি চলে যাবে। আর এখানে হবে 3 দ্বারা গুণ করার কারণে 9y মাইনাস 5 দুগুণে 10 হচ্ছে, মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস 10y ইকুয়াল হচ্ছে 183। 61 ইন্টু 3 মানে হচ্ছে 183, মাইনাস 6 ইন্টু 2 মানে হচ্ছে 12, বা আমি লিখতে পারি হচ্ছে 19y ইকুয়াল হচ্ছে 171। এখন হচ্ছে অতএব আমি কি লিখতে পারি, y সমান হচ্ছে আমার 171 ডিভাইড বাই হচ্ছে 19, যেটা আমরা কাটাকাটি করলে একবার তো যায় না 17, তো আবার যদি 10 বাদ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে 190। তার মানে 10 বাদ থেকে 1 কমালে দেখবেন যে 190 থেকে 19 চলে গেলে 171 থাকে, তার মানে আলটিমেটলি 9 বাদ যাবে। তাহলে y এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 9, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ হচ্ছে আমাদের ওয়াইড অর্থাৎ y এর ভ্যালুই নির্ণয় করতে বলছে। এরপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে পরের কোশ্চেনে আমাদের বলছে A, B and C working individually can complete a task in 30 days, 15 days, 10 days respectively. If A starts working alone, B and C helps A every second and third day respectively, how long will it take to the task to be completed? অর্থাৎ এখানে আমাদের বলছে A, B, C ইন্ডিভিজুয়ালি যদি একটা কাজ করে তাহলে A এর লাগে 30 দিন, B এর লাগে 15 দিন এবং C এর লাগে হচ্ছে 10 দিন। যদি তারা তিনজন কাজটা এমনভাবে করে যে A হচ্ছে প্রতিদিনই কাজ করবে, আর B আর C হচ্ছে B একদিন পর পর A এর সাথে
যোগ দিব অর্থাৎ এভরি সেকেন্ডে, আর সি হচ্ছে প্রতি 2 দিন পর পর অর্থাৎ থার্ড ডে। এভরি থার্ড ডে হচ্ছে এর সাথে যোগ দিবে। তাহলে তারা এভাবে যদি একসাথে কাজটা করে তাহলে কত দিন লাগবে? এখন এ এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে এ যেহেতু পুরা কাজটা করতে 30 দিন লাগে তাহলে সে একদিনে করবে 1/30 অংশ। আবার বি হচ্ছে যেহেতু পুরা কাজ করতে 15 দিন লাগে সে একদিনে করবে 1/15 অংশ, আর সি হচ্ছে একদিনে করবে কত 1/10 অংশ। এটা হচ্ছে তারা ইন্ডিভিজুয়ালি করলে একদিন এতটুকু করতে পারে। এখন তারা যখন একসাথে কাজ করতেছে কত দিন লাগবে সেটা বের করার জন্য আমাদের সবচাইতে ভালো হচ্ছে আমরা ধরে নেয়া যে এখানে আমাদের মিনিমাম যে অপশনগুলো আছে সেগুলো ধরে যদি আমরা আগাই তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। না হয় র্যান্ডমলি হচ্ছে কত দিনে করবে সেটা বোঝা একটু টাফ। ধরে নিলাম যে তারা 10 দিনে কাজটা করতে পারবে। অর্থাৎ 10 দিনে করতে পারবে কিনা আমি জানি না, বাট আমি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে সে 10 দিন আসলে কতটুকু করতে পারে। যেহেতু এটা মিনিমাম অপশন আছে, 10 দিনে কতটুকু করতে পারে সেটা বের করতে পারলে আমরা আইডিয়া করে ফেলতে পারবো যে কাজটা এই 10 দিনে কমপ্লিট হবে নাকি কম বা বেশি সময় লাগবে। এখন 10 দিনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি 10 দিনে কিন্তু এ প্রত্যেক দিনে কাজ করবে। তার মানে এ হচ্ছে 130 10/30 অংশ কাজ করবে সে 10 দিনে। একদিনে যেহেতু 1/30, 10 দিনে হচ্ছে 10 গুণ করবে। প্লাস বি হচ্ছে একদিন পর পর করবে। তার মানে সে 10 দিনের মাঝে 5 দিন কাজ করবে। তাহলে 5 দিন যদি আমি 15 এর সাথে গুণ করি 5/15 আসবে। 1/15 এর সাথে 5 গুণ করলে 5/15। আবার হচ্ছে সি এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সি হচ্ছে 10 দিনের মধ্যে সে মূলত 3 দিন কাজটা করতে পারবে। কারণ হচ্ছে সে যেহেতু আ 2 দিন পর পর করবে তাহলে তৃতীয় দিন, ষষ্ঠ দিন এবং নবম দিন এই 3 দিন সে কাজ করবে। তাহলে সে 3 দিনে কতটুকু কাজ করবে? 3 দিনে সে 3/10 অংশ কাজ করবে। অর্থাৎ 1/10 এর সাথে আমি 3 গুণ করে দিব। এখন এটা যদি একটু সিম্পলিফাই করি তাহলে এখানে আসবে হচ্ছে 1/3, কাটাকাটি করলে এখানে কাটাকাটি করলে আসবে 1/3, আর এখানে হচ্ছে 3/10। এদেরকে যদি আমি যোগ করে দিই লসাগু আসবে 3, 3 লসাগু 3ই থেকে যাবে, আর 3 দশে 30 যদি হয় লসাগু আমাদের, তাহলে এখানে হবে 10 প্লাস 10 প্লাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে আলটিমেটলি 29/30। 29/30 এটাই হচ্ছে তারা 10 দিনে এই পরিমাণ কাজ করে। তার মানে পুরো কাজটা, যেহেতু আমি এখানে 30 ভাগ করছি, পুরো কাজ মানে হচ্ছে 30 ভাগে 30, তাহলে এটা হচ্ছে পুরো কাজ অর্থাৎ 1, যেটাকে আমরা সম্পূর্ণ বলতে যা বুঝি আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ কাজ। এর মাঝে হচ্ছে 29/30 পার্টি করে ফেলবে তারা 10 দিন। তাহলে আমি যদি 11তম দিনে যাই, 11তম দিনে গেলে দেখা যাবে যে এ শুধু কাজ করবে ওই দিন। 11তম দিনে কেবল এই কাজ করবে। যেহেতু এই কাজ করবে এবং সে দেখা যায় 1/30 অংশ ওই দিনই করবে। আর আমাদের আসলে কাজের বাকি আছে 1/30 অংশ। তার মানে এই 10 এর সাথে আরো একদিন যদি আমি বাড়াই তাহলে 11 পাবো। এটাই হচ্ছে আল্টিমেটলি আমাদের অ্যান্সার, অর্থাৎ 11 দিনে তারা সম্পূর্ণ কাজটা একসাথে করে ফেলতে পারবে। যেটা আমাদের কোথাও নাই অপশানে, এই কারণে আমি অপশন নাম্বার ই চুজ করব। এরপরে দেখি আমাদের এখানে কি বলছে। জামিল ক্যান রান 1 কিলোমিটার ইন 4 মিনিটস। অর্থাৎ জামিল 4 মিনিটে 1 কিলোমিটার যেতে পারে। হি হ্যাজ এ কার দ্যাট হ্যাজ এ টপ স্পিড অফ 75 কিলোমিটার পার আওয়ার। জামিলস স্পিড ইজ হোয়াট পার্সেন্টেজ অফ হিজ কারস টপ স্পিড। অর্থাৎ জামিল একটা স্পিডে সে হাঁটতে পারে, আর তার কারের একটা টপ স্পিড আছে। এখানে জাস্ট এই দুইটি স্পিডের তুলনা করতে বলছে, অর্থাৎ এই জামিলের যে স্পিডটা সেটা এই কারের স্পিডে কত পার্সেন্ট। কারণ আমরা যখন তুলনা করতে যাব তখন তাদেরকে অবশ্যই তাদের এককটা সেম হইতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই মানটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিব। তাহলে আমি বলতে পারি যে এখানে 4 মিনিটে সে যেতে পারে 1 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। 60 মিনিটে সে কতটুকু যাবে? 4 15 60, তাহলে 15 কিলোমিটার। তার মানে জামিল হাঁটার স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, আর তার গাড়ির স্পিড হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের বলছে এটার কত পার্সেন্ট হচ্ছে এই জিনিসটা। এখন এটা বের করার জন্য যেটা করব আমরা সেটা হচ্ছে যাকে তুলনা করা হয় তাকে উপরে লিখতে হয়, যার সাথে তুলনা করা হয় তাকে নিচে ইনটু 100। এটা দিলেই হচ্ছে আমরা ইজিলি অ্যান্সার পেয়ে যাবো যে এই 15টা 75-এর কত পার্সেন্ট। 5 15 75, 1/5 মানে হচ্ছে 20, 20 ইনটু 100 মানে হচ্ছে, সরি 1/5 মানে হচ্ছে 0.2, 0.2 ইনটু 100 মানে হচ্ছে 20%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই জিনিসটা যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু এখানে দেখে নেন যে আমরা এটা চাইলে এভাবে লিখতে পারি যে আমি জানি না 75 এর কত পার্সেন্ট 15, তাহলে আমি লিখবো যে ধরে নিব যে x% of 75
ইকুয়াল হচ্ছে 15। তাহলে x% মানে কি x/100 ইন্টু 75 ইকুয়াল হচ্ছে 15, বা আমি এখান থেকে লিখতে পারি x ইকুয়াল উপরে হচ্ছে আমাদের 15, নিচে হচ্ছে 75, ওই পাশে যায় নিচে ইন্টু 100। তখন অ্যাকচুয়ালি দেখবেন যে এই জিনিসটাই এরাইজ করতেছে। তার মানে আমরা শর্টকাটে মনে রাখার জন্য যে কাজটা করতে পারি যে যাকে তুলনা করব তাকে উপরে লিখব, যার সাথে তুলনা করব তাকে নিচে ইন্টু 100, তাহলে হচ্ছে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। এরপরে কোশ্চেনে যদি আমি যাই, এখানে কি বলছে, এখানে আমাদের কি বলছে, ফর হুইচ ভ্যালু অফ পি দ্য স্কোয়ার রুট অফ 4x স্কোয়ার প্লাস মাইনাস px প্লাস 9 বি অ্যান ইন্টিজার। অর্থাৎ বলছে পি এর কোন মানের জন্য 4x স্কোয়ার মাইনাস px প্লাস 9 এর স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হবে। তার মানে কোন একটা রাশির বর্গমূল কখন পূর্ণ সংখ্যা হবে, যখন এই রাশিটাকে আমি একটা পূর্ণবর্গ রাশিতে কনভার্ট করতে পারবো। পূর্ণবর্গ রাশিতে কনভার্ট করা মানে হচ্ছে আমাদের যে রাশিটা দেওয়া আছে ওইটাকে একটু লিখে নিই, 4x স্কোয়ার মাইনাস px প্লাস 9। এখন এটাকে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমার সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে, অর্থাৎ তার স্কোয়ার রুট একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমি এটাকে আমি কি করতে পারবো, আমার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার। তাহলে প্রথমে a হিসাবে আছে আমার 2x, কারণ 4x স্কোয়ারকে আমি লিখতে পারি 2x স্কোয়ার, এখানে 9কে আমি লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে মাইনাস আমার মাঝে কি হবে, 2 ইন্টু a হবে 2x, b হবে 3। তাহলে তবেই আমরা একটা সুন্দর পূর্ণবর্গ রাশি পেয়ে যাব, যেটাকে আমরা লিখতে পারবো যে 2x মাইনাস 3 হোল স্কোয়ার। তখন স্কোয়ার রুট করলেও এই 2x মাইনাস 3 x এর মান আমি যাই দিই না কেন, যে কোনো পূর্ণ সংখ্যায় দিই না কেন, আমি আলটিমেটলি কি পাবো, একটা পূর্ণ সংখ্যা পাবো এখান থেকে। এখন অর্থাৎ তাহলে আমাদের মাঝের এই অংশটা এমন হইতে হবে, তাহলে মাঝের এই অংশটা ভ্যালু আসলে কত আসে, 2 দুগুণে 4, 3 4 12, মানে হচ্ছে মাইনাস 12x। তাহলে মাইনাস এখানে আছে আমার মাইনাস px, ওইটার পরিবর্তে আমি লিখতে হবে কি মাইনাস 12x। তার মানে অ্যাকচুয়ালি আমার p এর ভ্যালু কত, 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে কোশ্চেনে যদি আমি দেখি, ইন এ ক্লাস ইফ 4 স্টুডেন্টস সিট ইন ইচ বেঞ্চ দেয়ার আর 3 এমটি বেঞ্চেস, if 6 students have to stand if but 6 students have to stand if 3 students sit each bench, how many students are there in the class। অর্থাৎ আমাদের বলছে একটা ক্লাসে যদি 4 জন করে প্রত্যেকটা বেঞ্চে বসে তাহলে আরো 3টা বেঞ্চ খালি থাকে। অর্থাৎ একটা ক্লাসে যতজন স্টুডেন্ট আছে তারা যদি 4 জন করে প্রত্যেকটা বেঞ্চে বসে তাহলে আরো 3টা বেঞ্চ খালি থাকে। আবার যদি 3 জন করে বসে তাহলে 6 জন স্টুডেন্টকে দাঁড়ায় থাকতে হয়। তাহলে টোটাল স্টুডেন্ট কত ছিল? তাহলে আমরা ধরে নিই যে টোটাল বেঞ্চ সংখ্যা ছিল, ধরি, কারণ হচ্ছে উভয় স্টেটমেন্ট হচ্ছে কমন জিনিস হচ্ছে বেঞ্চ। তাহলে আমরা ধরে নিতে পারি কি বেঞ্চ সংখ্যা হচ্ছে x। যদি xটা বেঞ্চ থাকে তাহলে প্রথম স্টেটমেন্ট অনুযায়ী ফার্স্ট স্টেটমেন্ট আমায় কি বলতেছে, প্রথম স্টেটমেন্ট আমায় বলতেছে যে এই বেঞ্চের মধ্যে 4 জন করে বসার পরে 3টা বেঞ্চ খালি, তাহলে আমি x থেকে 3টা বেঞ্চ বাদ দিয়ে দিলাম। দেন এদের মধ্যে যত বেঞ্চ থাকে এটার মাঝে হচ্ছে 4 জন করে বসলো, তাহলে সেটাই হচ্ছে টোটাল স্টুডেন্ট নাম্বার। বোঝা গেছে? অর্থাৎ 4 জন করে বসলে 3টা বেঞ্চ যেহেতু খালি থাকে, আমি টোটাল বেঞ্চ থেকে ওই 3টা বেঞ্চ বাদ দিয়ে দিলাম, বাকি বেঞ্চগুলোতে 4 জন করে বসছে, এটা হচ্ছে মোট স্টুডেন্ট সংখ্যা, বেঞ্চ সংখ্যা ইন্টু স্টুডেন্ট সংখ্যা, তাহলে টোটাল স্টুডেন্ট পাওয়া যাচ্ছে। আবার সেকেন্ড স্টেটমেন্ট অনুযায়ী আমি বলতে পারি যে এখানে কি বলছে, ইফ 6 স্টুডেন্টস হ্যাভ টু স্ট্যান্ড ইফ 3 স্টুডেন্টস সিট ইচ বেঞ্চ, অর্থাৎ প্রত্যেকটাতে 3 জন করে বসার পর সবগুলো বেঞ্চে তারা বসে গেল, এর বাইরেও আরো 6 জন স্টুডেন্ট বাকি থাকে, তাহলে আমি লিখতে পারি যে 3x প্লাস 6, এটাই হচ্ছে টোটাল স্টুডেন্ট। কারণ 3x কি, 3 জন করে এক্সট্রা বেঞ্চ, টোটাল বেঞ্চ কত x, বসার পরেও আরো 6 জন বাকি ছিল, এটাই হচ্ছে টোটাল স্টুডেন্ট নাম্বার। তাহলে এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করি আমি বলতে পারি, আমি এখানে লিখতে পারি যে x মাইনাস 3 ইন্টু 4 ইকুয়াল হচ্ছে 3x প্লাস 6। এখান থেকে x এর মান বের করলে আমাদের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। 4x মাইনাস 12 সমান হচ্ছে 3x প্লাস 6, বা আমি বলতে পারি 4x থেকে 3x গেলে হচ্ছে x থাকে, আর ওইদিকে মাইনাস 12 ওই পাশে গেলে প্লাস 6 হয়ে 18 হয়ে যাবে। তার মানে বেঞ্চ সংখ্যা হচ্ছে 18,
এখন এই যেহেতু আমাদের ব্যাচ সংখ্যা বের করতে বলে নাই, বলছে কি হাউ মেনি স্টুডেন্টস, টোটাল স্টুডেন্ট সংখ্যা। তাহলে আমি এখানে যদি ব্যাচ নাম্বারটা বসাই 18 - 3 মানে হচ্ছে 15 × 4 4 15 60। এটা হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট নাম্বার। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপরের প্রবলেমটা যদি আমরা দেখি, এখানে বলছে if x is the difference of the squares of two consecutive even numbers, which of the following numbers is a divisor of x। অর্থাৎ এখানে বলছে x যদি এমন হয় যে দুইটা ক্রমিক জোড় সংখ্যার বর্গের পার্থক্য, অর্থাৎ ধরে নিলাম এই একটা জোড় সংখ্যা, তারপরের ঠিক পরের জোড় সংখ্যা হচ্ছে b, তাহলে তাদের স্কোয়ার করলাম, বর্গ করলাম এবং পার্থক্য নিলাম, সেই পার্থক্যটাকেই আমার বলা হচ্ছে x। তাহলে এক্সটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাহলে ধরে নিলাম যে পরপর দুইটা ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে 2 আর 4, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 এর স্কোয়ার হচ্ছে 16, তাদের পার্থক্য কত? 12। তাহলে এই 12 সংখ্যাটা দেখেন এখানে একমাত্র 4 দ্বারাই বিভাজ্য। এখন আমরা আরো শিওর হওয়ার জন্য আরো কয়েকটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি যে 4 এর পর হচ্ছে কত? 6, 6 6 36, তাহলে 16 আর 36-এর পার্থক্য কত? 20। এই 20ও দেখবেন যে কেবল 4 দ্বারাই বিভাজ্য, অন্য কোনোটা দ্বারা না। আবার আমি যদি 8 নেই, 8 8 64, 64 আর 36-এর পার্থক্য কত? 36 আর 10 46, 46 আর 10 56, 56 66, তার মানে হচ্ছে 28। এই 28 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। আবার 28 কিন্তু 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দ্বারা 12 বা 20 কোনোটাই বিভাজ্য না। তার মানে বোঝা যাচ্ছে 4 সেই সংখ্যা, যে সংখ্যা হচ্ছে আপনি যে কোনো দুইটা ক্রমিক জোড় সংখ্যাই নেন না কেন, তাদের বর্গের পার্থক্য যা আসবে সেই পার্থক্য অলওয়েজ 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বোঝা গেছে। এরপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে বলছে 8 years back Adil's age was 1/8 of Jaber's age, 1/8 of Jaber's age. 10 years from now Jaber's age will be double of Adil's age. How old is Adil now? তাহলে ধরে নিই যে আদিলের বর্তমান বয়স হচ্ছে x আর জাবেরের হচ্ছে কত? y। এটা ধরে নিলাম। তাহলে আমাদের স্টেটমেন্টে কি বলছে? প্রথমটা বলছে 8 years back, 8 বছর আগে। 8 বছর আগে, 8 years ago, 8 বছর আগে কি হয়েছে? 8 বছর আগে হচ্ছে আদিলের বয়স ছিল জাবেরের বয়সে 8 ভাগের 1 ভাগ। তাহলে 8 বছর আগে আদিলের বয়স হচ্ছে x - 8, যেহেতু বর্তমানে x, জাবেরের বয়স ছিল y - 8। তাহলে এই দুইজনের পার্থক্য যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে এর বয়সের সাথে জাবেরের বয়সের সাথে যদি 1/8 গুণ করি, তবেই হচ্ছে কি পাবো? আদিলের বয়স পাবো। কারণ হচ্ছে জাবেরের বয়সের 8 ভাগের 1 ভাগই হচ্ছে আদিলের বয়স। আবার 10 years from now, অর্থাৎ এখন থেকে 10 বছর পর, আফটার 10 years, আফটার 10 years কি হবে? জাবেরের বয়স হবে আদিলের বয়সের দ্বিগুণ। তাহলে 10 বছর পরেরটা যদি যদি জাবেরের বয়স আমি ধরি y+10, ধরা না, যেহেতু আমি y ধরছি, তাহলে 10 বছর পরে y+10 হবে, x+10 হবে আদিলের বয়স। তাহলে এই জাবেরের বয়সটা হবে আদিলের বয়সের দ্বিগুণ। ঠিক আছে? এখন এই দুইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, দুইটা ইকুয়েশন আসবে, দেন একটা থেকে আরেকটা বিয়োগ করলে, যোগ বিয়োগ যাই করি না কেন, আমি x এর মান y এর মান দুইটাই বের করতে পারবো। বাট যেহেতু আমাদের শুধুমাত্র আদিলের প্রেজেন্ট এজটা বের করতে বলছে, তাই আমরা কেবল x এর মানটাই বের করব। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 8 যদি এ পাশে এসে গুণ হয়, তাহলে 8x - 64 ইকুয়াল হচ্ছে y - 8। আর এখানে হচ্ছে, বা আমি বলতে পারি যে 8x - y, 8x - y সমান হচ্ছে -64, এ পাশে আসলে কত? +56 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আবার এখান থেকে আমি পাবো y+10 ইকুয়াল হচ্ছে 2x + 20, বা 2x, y এ পাশে গেলে কি হবে? -y, আর 20 এ পাশে আসলে 10 - 20 ইকুয়াল -10। এই হচ্ছে আমাদের আলটিমেটলি দুইটা ইকুয়েশন। এখন আমাদের এই দুইটা ইকুয়েশন নিয়েই যাবতীয় কাজ। এই দুইটি ইকুয়েশনের মধ্যে যেহেতু আমার আদিলের বয়স জানতে চাইছে, দ্যাটস আমরা কি করব? কেবল x এর মানটাই বের করব, y টাকে সরায় দেব। এবং দেখেন দুইটা ইকুয়েশনে কিন্তু y এর যে সহগ ওটা ইকুয়াল। তার মানে একটা থেকে একটা বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাব? y টাকে বাদ দিয়ে দিতে পারবো। কার থেকে কাকে বিয়োগ করব? যেহেতু 56 বড়, তাই 1 থেকে 2 এ বিয়োগ করে দিই। এখন 8x - y, আর এখান থেকে বিয়োগ দিলে আলটিমেটলি y তো চলেই যাবে। আর 8x থেকে 2x গেলে 6x থাকবে ইকুয়াল 56 - -10 মানে হচ্ছে +10, 66।
অতএব এক্স ইকুয়াল হচ্ছে 11। তার মানে আদিলের বর্তমান বয়স হচ্ছে 11 বছর। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। এরপরের প্রবলেমটা দেখেন। হ্যাঁ, এই প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম এবং এই টাইপের প্রবলেম শুধু পেট্রোবাংলা না, আইবিএ যেকোনো পরীক্ষায় প্রায় সময় দিয়ে থাকে। যে জন্য এই ঠিক সেম প্রবলেমটা নিয়ে আমি আরেকটা ছোট্ট ভিডিও তৈরি করছি, আমার চ্যানেলে আছে। একই প্রবলেম আমি সলভ করছি, বাট ওইখানে পুরো টাইপটাই বোঝাই দিছি যে এই প্রবলেম না, শুধু এই টাইপের যে কোনো প্রবলেম আপনি কিভাবে সলভ করতে পারবেন সেটা একদম বেসিক আলোচনা করে তারপরে এই প্রবলেমটা আমি সলভ করে দিছি। সো ওইটার লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে টোটাল 40টা কোশ্চেন ছিল, তার মাঝে ম্যাথের ছিল 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেন আশা করি আমরা কমপ্লিট করতে পারছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।